অজানা বিয়ে পর্ব ১০। আকাশ ভীষণ মেঘলা। এই বৃষ্টি এলো বলে চারিদিকের বাতাসে প্রকৃতি জানান দিচ্ছে যেন আকাশ ভেঙে বৃষ্টি নামবে। বিদ্যুৎ চমকাচ্ছে। রুমের পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। মাঝের বেডে বসে রিমঝিম আর্ট করছে। হঠাৎ যেন তার হাতের পেন্সিল থেমে যায়। কারোর উপস্থিতি অনুভব করে। সেই পারফিউমের স্মেল একদিনে বেশ পরিচিত হয়ে গেছে রিমঝিমের কাছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। রুম সহ পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে গেছে। সাবধানে শব্দহীন পায়ে রুমে প্রবেশ করা মাত্রই বিদ্যুৎ চলে যাওয়াতে বেশ বিরক্ত হলো আয়াজ। রিমঝিম বেড থেকে উঠে এগোতে নিলেই তার কানে ভেসে আসলো আয়াজের কণ্ঠস্বর, সাবধানে, কারেন্ট অফ হয়ে গেছে, ওয়েট, আমি লাইট জ্বালাচ্ছি। সকাল থেকে সারাদিন গায়েব ছিল আয়াজ। হঠাৎ তার আগমনে যেন সব থমকে যায়। তার আগমনে যেন সব কিছু নিভিয়ে দিল। রিমঝিম ২ কদম পিছল। চুপ না থেকে বলল, দরকার নেই, এই রুমের প্রতিটা কোণা আমার জানা আছে। আয়াজ ফিস ফিস করে শুধালো, শুধু রুমের মালিক অজানা। রিমঝিম ফের বলল, ফ্রেশ হয়ে নিন, আমি ভাত আনছি। আয়াজ বড্ড ক্লান্ত। সন্ধ্যায় ভারী নাস্তা খাওয়া হয়েছে ক্লায়েন্টের সাথে। এখন খিদে নেই। ক্লান্ত শরীর বেডে এলিয়ে দিয়ে বলল, খিদে নেই, শরীর খারাপ লাগছে। বিড়বিড় করে বলা কথাটা স্পষ্ট শুনতে পেল রিমঝিম। ধীর পায়ে এগিয়ে গিয়ে তার কপাল ছুঁয়ে দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ ঝুম বৃষ্টি নামল প্রকৃতিতে। রিমঝিমের কাছে মনে হলো আয়াজের কপালে ছুঁয়ে যে বিদ্যুৎ তার শরীরে হয়ে গেল, সে যেন বৃষ্টির শব্দে ভেসে উঠছে। একটি রুম, দুটি সত্তা, আলো নেই। রুম জুড়ে ২ জন, এর নিঃশ্বাস ভেসে বেড়াচ্ছে। রিমঝিম আয়াজের দিকে ঝুঁকে বুকের শার্টের বোতামে হাত দিতেই আয়াজ চোখ খুলে তাকালো। রিমঝিমের হাতের ওপর হাত রেখে বোতাম থেকে হাত সরাতে চাইল, কিন্তু রিমঝিম মুঠো করে ধরে রেখেছে। আয়াজ হাসল। অন্ধকারে রিমঝিমের হাত টেনে তাকে বুকের ওপর ফেলল। হঠাৎ হাতে টান পড়ায় রিমঝিম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আয়াজ দুষ্টু হেসে বলল, ডার্লিং, এত তাড়া তোমার? রিমঝিম ভ্রু কুঁচকে বলল, কিসের তাড়া, কি ভাবছেন? ওয়েট, আপনার নষ্ট মাইন্ডটা সাইডে রাখুন, বুঝলেন সাহেব? ড্রেস চেঞ্জ না করে শুয়ে পড়েছেন কেন? এই যে তুমি খুলতে আসলে তো, এত কেয়ারিং বউ থাকতে এইসব আমি করব? নেহাত আমি মাথা ফাটিয়েছি তাই, না হলে আমি রুমেও আসতাম না। আর ছাড়ুন আমাকে। আয়াজ হাত ছেড়ে দিল। রিমঝিম উঠে দাঁড়ালো। আয়াজ পুনরায় ঠিকভাবে শুয়ে বলল, আমি ঘুমাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি। রিমঝিম মুখ বাঁকালো। বিড়বিড় করে বলল, জাহান্নামে যান, আমার কি? তোমাকে নিয়েই যাব। আমি আবার বউ ছাড়া চলতে পারি না। এই সব নাটক আমার সামনে করবেন না। আয়াজ ঘুমো ঘুমো কণ্ঠে বিড়বিড় করে বলল, ঘুমাও বউ, তোমাকে নিয়ে জান্নাত দেখাবো, জাহান্নাম না। রিমঝিম অবাক দৃষ্টিতে আয়াজের দিকে তাকালো। সে বোধহয় ঘুমিয়ে পড়েছে। উফ, আয়াজ যে তাকে মায়ার বাঁধনে আবদ্ধ করে ফেলেছে। ঠিকই তো ফেলে চলে যাবে আবার। চেনা আছে রিমঝিমের। মায়ের অসুখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল যেন চোখ বেয়ে। রিমঝিম পাত্তা দিল না। বরাবরের মতো নিজের অনুভূতিকে পাল্টানোর চেষ্টা করল। পিছু ছাড়লেই তো। সে তার মায়ের মতো কষ্ট পেতে চায় না। মায়ের জীবন সে চায় না। এই সব ভাবতে ভাবতে বিছানায় দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। মাঝরাতে রিমঝিমের ঘুম ভাঙল। বুকের ওপর ভারী কিছু অনুভব হওয়ায় চোখ মেলে তাকালো। দেখল আয়াজ রিমঝিমের বুকের ওপর একদম শুয়ে আছে। তার গরম নিঃশ্বাস রিমঝিমের ঘাড়ে পড়ছে। এই প্রথম আয়াজের এত কাছে। না, আয়াজ তার কাছে। আয়াজের জ্বর যেন আরো বেড়ে গেল। রিমঝিম ওকে কোনো মতে সরিয়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুম থেকে বালতি ভর্তি পানি এনে আগের মতো মাথা ধুয়ে দিল। শার্ট খুলে গা মুছিয়ে দিল। কপালে জলপটি দিতে থাকলো। সেইখানে আয়াজের পাশে শুয়ে ঘুমিয়ে গেল। সকাল সকাল নরম রোদের আলোয় রিমঝিমের আগে আয়াজের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখল রিমঝিম তার মাথার কাছে শুয়ে আছে। তার একটা হাত আয়াজের কাঁধে। আয়াজ উঠে বসল। সারা রাত বৃষ্টি হয়েছে। সকাল সকাল স্নিগ্ধ দমকা হাওয়া রুমে ঢুকছে। তারপর মুখ ঘুরিয়ে রিমঝিমকে দেখে বলল, তোমাতে জাদু আছে। যা আকর্ষিত করেছিলে এখন তো প্রাণ, তাও আবদ্ধ করে নিচ্ছ। আমি বাঁচব কি করে বউ? অলক্ষীনভাবে তাকিয়ে আছে রিমঝিমের নিষ্পাপ মুখের দিকে। এই মুখে জাদু আছে। তাকে নিমিষেই কাবু করে ফেলেছে। পরবর্তীতে এই চোখ দুটো যে শান্ত হবে না এ মায়াভরা মুখ দেখা না ছাড়া।
কঠিন হৃদয়ে কোনো নারী যখন ঠাঁই হতে পারেনি, তখন এই পিচ্চি রিমঝিমই ঠাঁই পেয়ে গেল অনায়াসে। এটাকে ভাগ্য বলে নাকি অন্য কিছু? এমন একজন পুরুষের ভালোবাসা, যে পুরুষ আগে কখনো নারীর দিকে ফিরেও তাকায়নি। এটা কি রিমঝিম জানে? জানলে হয়তো আর এভাবে অবহেলা করতে পারত না। অবশ্য অজানা বিয়েতে দুজনেই এখনো অজানা। আজকে রায়না ফোন দিয়েছে। আয়াজ আর রিমঝিমকে বিকেলের মধ্যে তাদের বাড়িতে যেতে বলেছে। মেয়ে জামাই এসেছে, তারপর একবারও দেখা হয়নি। তাছাড়া মেয়েকেও কাছে পায়নি। আয়াজ নামতেই আয়েশা কথা জানালো। প্রতি উত্তরে আয়াজ বলল, আমার কাজ আছে, বিকেলে তোমার মেয়েকে রেডি থাকতে বলো, এসে নিয়ে যাব। আরোহী ঘুমাচ্ছে, ওকে ডাক দিও না, বলেই সে চলে গেল। আয়েশা দীর্ঘশ্বাস ফেলল। ছেলের মতিগতি বোঝার উপায় নেই। বাংলাদেশে এসেও তার কাজ যেন থামছেই না। কিন্তু সে কি করে জানে তার ছেলে তার স্বপ্নর ব্র্যান্ড এর অফিস করছে বাংলাদেশে? রিমঝিম বেশ বেলা করে ঘুম থেকে উঠল। উঠেই নিচে গেল। রান্নাঘরে আয়েশা সিদ্দিকীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মামনি, আজকে ডাকলে না কেন? কত বেলা হয়ে গেছে। আয়েশা কাজ করতে করতে বলল, তোর প্রাণপ্রিয় স্বামী মহোদয় বলে গেছেন তার বউকে যেন ডাক না দেই। রিমঝিম পেয়ারা নিয়ে খেতে খেতে বলল, সব ঢং তোমার ছেলে। যাই বলিস, আমার ছেলের মন অনেক নরম, ও তোকে ভালোবাসে, তুই না করিস না। আমি চাই না আবারও ভিন দেশে একা পড়ে থাকুক। রিমঝিম নির্বিকার ভঙ্গিতে পেয়ারা খেতে থাকলো। বলল, তোমার ছেলে কিছুই বলেনি। সব কি বলতে হয়? তোমার শ্বশুরবাপও কিছু বলতো না, কিন্তু অনেক খেয়াল রাখতো, অনেক ভালোবাসতো। তোমার ছেলে না বললে আমার থেকে যেন আশাও না করে। তার প্রতি আমার মায়া আছে, তবে ভালোবাসা নেই। আয়েশা সিদ্দিকী হেসে বিড়বিড় করে বলল, পাগল মেয়ে। মায়া যে ভালোবাসার চেয়েও গভীর, তা কি জানা আছে?